জুলাইয়ের গাদ্দাররা কেউ ছাড় পাবে না। আবু সাইদের রায়ে কি বার্তা পেল দেশ? ভুল সময়ে দাঁড়ালেন জামায়াত এমপি, আমিরও বললেন কনফিউশনে পড়েছি। জানাবো দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। এবং সর্বশেষ জানাবো পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জুলাইয়ের গাদ্দাররা কেউ ছাড় পাবে না, আবু সাইদের রায়ে কি বার্তা পেল দেশ? একটি গুলির শব্দ কখনো কখনো কেবল একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, তা বদলে দিতে পারে একটি দেশের রাজনৈতিক গতিপথও। জুলাই আন্দোলনের উত্তাল সময়ে এক তরুণের মৃত্যু ঠিক এমনই এক স্ফুলিঙ্গ হয়ে ওঠে, যা ধীরে ধীরে ক্ষোভকে রূপ দেয় ও গণঅভ্যুত্থানে। সাম্প্রতিক রায়টি তাই শুধু একটি মামলা সমাপ্তি নয়, বরং নতুন করে সামনে নিয়ে এসেছে আইন, রাজনীতি এবং রাষ্ট্রের জবাবদিহিতার জটিল প্রশ্নগুলো। জুলাই অভ্যুত্থানের ইতিহাসে কিছু ঘটনা থাকে যা একটি নির্দিষ্ট ঘটনার গণ্ডি ছড়িয়ে পুরো রাজনৈতিক বাস্তবতাকে বদলে দেয়। শহীদ আবু সাইদের হত্যাকাণ্ড ছিল তেমনই এক মোড় ঘোরানো মুহূর্ত। 2024 সালের 16 জুলাই পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা এক তরুণের গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন আন্দোলনের চরিত্রই বদলে যায়। ক্ষোভ, ভয় এবং প্রতিরোধ একসঙ্গে মিশে একটি সাধারণ ছাত্র আন্দোলনকে দ্রুত গণঅভ্যুত্থানে রূপ দেয়। এই বহুল আলোচিত মামলার রায়ে 2 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন এবং আরও 25 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়কে শুধু একটি বিচারিক সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বার্তা হিসেবেও দেখা হচ্ছে। কারণ এটি ছিল সাধারণ ফৌজদারি মামলা নয়, মানবতা বিরোধী অপরাধ হিসেবে এর বিচার হয়েছে, যা বাংলাদেশের আইন ও রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ নজির স্থাপন করেছে। আইনগতভাবে এই মামলার বিশেষ দিক হলো এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচার হয়েছে। এখানে কেবল দণ্ডবিধি 302 ধারার আওতায় হত্যাকাণ্ড হিসেবে নয়, বরং বৃহত্তর প্রেক্ষাপটে রাষ্ট্রীয় দমনপীড়নের অংশ হিসেবে ঘটনাটি সংঘটিত হয়েছে কিনা তা বিবেচনা করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ প্রমাণের ক্ষেত্রে পরিকল্পিত আক্রমণ, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং রাষ্ট্র বা ক্ষমতাসীন কাঠামোর সম্পৃক্ততা, এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের সময় দেশ জুড়ে দমনপীড়ন, কারফিউ এবং সহিংসতার ধারাবাহিকতা থাকায় ঘটনাটিকে বিচ্ছিন্ন নয়, বরং বৃহত্তর আক্রমণের অংশ হিসেবে দেখা হয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থাপিত হয়েছে। রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নাগরিক হত্যা হলে তা শুধু পুলিশি অপরাধ নয়, আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। মামলার সাক্ষ্য প্রমাণও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাক্ষ্যের পাশাপাশি বিভিন্ন ফুটেজ এবং প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করা হয়েছে, যা মামলাটিকে শক্ত ভিত্তি দিয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা পক্ষের যুক্তিও শোনা হয়েছে, যা বিচার প্রক্রিয়ার ভারসাম্য নিশ্চিত করেছে। আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হলো এই মামলায় শুধু পুলিশ সদস্য নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর এবং প্রশাসনিক কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণকারী বা প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরাও আইনের ঊর্ধ্বে নন। ক্ষমতার অবস্থান যাই হোক, জবাবদিহিতা এড়ানো যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবু সাইদের মৃত্যু ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। শুরুতে দাবি আদায়ের আন্দোলন ধীরে ধীরে রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের প্রশ্নে পরিণত হয়। একটি গুলির ঘটনা মানুষের মনে ভয় সৃষ্টি না করে, বরং প্রতিরোধের সাহসে জাগিয়ে তোলে, যা শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের পথ প্রশস্ত করে। সব মিলিয়ে এই রায় কেবল একটি গণহত্যাকাণ্ডের বিচার নয়, এটি একটি সময়ের প্রতিচ্ছবি। এটি মনে করিয়ে দেয় রাষ্ট্রীয় শক্তির ব্যবহার, রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক পদক্ষেপ সবকিছুরই আইনি ও নৈতিক দান রয়েছে। আর কখনো কখনো একটি ঘটনা একটি জাতির ইতিহাসের এমন ছাপ ফেলে যা দীর্ঘদিন ধরে তার রাজনীতি ও সমাজকে প্রভাবিত করে। ভুল সময়ে দাঁড়ালেন জামায়াত এমপি, আমিরও বললেন কনফিউশনে পড়েছি। সংসদে বিল পাশের এক পর্যায়ে ভুল সময়ে ফ্লোর নেন ঢাকা 12 আসনে জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম। পরে বিলটি নিয়ে কনফিউশনের কথা জানান দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের 13তম দিনে সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সভাপতিত্ব করছিলেন। আমানত সুরক্ষা বিল 2026 পাশের সময় হঠাৎ সংসদে দাঁড়িয়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 সংরক্ষণের পক্ষে কথা বলতে চান ঢাকা 12 আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মোহাম্মদ সাইফুল আলম। আমানত সুরক্ষা বিল 2026 অবিলম্বে সংসদে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। স্পিকার এই প্রস্তাবের পক্ষে হ্যাঁ না ভোটে দেওয়ার পর জামায়াতের এই সংসদ সদস্য দাঁড়িয়ে যান। তখন স্পিকার বলেন, মাননীয় সংসদ সদস্য, আপনি কিসের উপর, কোন বিলের উপর আপত্তি দিতে চান? তখন সংসদে দাঁড়িয়ে ঢাকা 12 আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মোহাম্মদ সাইফুল আলম বলেন, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 সংরক্ষণের পক্ষে কথা বলতে চাচ্ছিলাম। তখন স্পিকার বলেন, এটি তো উত্থাপন করা হয়নি, এই নামে তো কোনো বিল নেই
এখন। এ সময় স্পিকার আরও বলেন, মাননীয় সদস্য আরও মনোযোগী হবেন, আইন প্রণয়ন কর্মসূচিতে আপনি বাধা দিচ্ছেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জুমার নামাজের পর সংসদ সদস্যের আপ্যায়নের আমন্ত্রণ জানানোর পর সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আমরা প্রথমে যেটা পেয়েছিলাম সেখানে ব্যাংক রেজুলেশন আইন ছিল, সেটা কি আলাদাভাবে আসবে নাকি আমরা কনফিউশনে পড়ে গেছি, ওখানে আমাদের কথা আছে। তখন স্পিকার বলেন, বিলটা পরে আসবে। দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী বিবৃতিতে বলেন, কোনো অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের দায়িত্ব নেওয়া হয়েছে এবং আগামী যাত্রা কোথায় হবে সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদান করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এই দল স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে এবং দেশের উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ। এই দায়বদ্ধতা থেকে 2005-06 অর্থবছর, বিগত আওয়ামী লীগ সরকারের 23-24 অর্থবছর এবং অন্তর্বর্তীকালীন সরকারের 2024-25 অর্থবছরের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক ও প্রাতিষ্ঠানিক অবস্থার একটি চিত্র দেশবাসীর সামনে তুলে ধরা হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে। অর্থনীতির আকার বৃদ্ধি পেলেও এর ভেতরে বেশ কিছু কাঠামোগত দুর্বলতা ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে। 2005-06 অর্থবছরে স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি ছিল 6.78% এবং মূল্যস্ফীতি ছিল 7.17%। পরবর্তীতে ভুল নীতির কারণে 2023-24 অর্থবছর শেষে প্রবৃদ্ধির হার কমে 4.22% এবং মূল্যস্ফীতির হার বেড়ে 9.73% পৌঁছায়। শিল্প খাতের প্রবৃদ্ধি 10.66% থেকে কমে 3.51% এবং কৃষি খাতের প্রবৃদ্ধি 5.77% থেকে 3.30% নেমে এসেছে। পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা। লক্ষ্মীপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফরাদ হোসেন নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। তার ডান চোখ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, পাওনা টাকা দেবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর সকালে তার মরদেহ পাওয়া যায়, তাকে হত্যা করা হয়। নিহত ফরহাদ তেওয়ারিগঞ্জ ইউনিয়নের পূর্ব চরমনসা গ্রামে দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশা চালক ছিলেন। এক সন্তানের জনক তিনি। ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দেবে বলে বৃহস্পতিবার রাত 2টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। ভোরে মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির 1 কিলোমিটার দূরে ফসলি খেতে তার মরদেহ পড়ে থাকার খবর পান। টাকা লেনদেনকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আমিনুল বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয়